তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের আলোচনার বিষয় সালফার। সালফার একটি গুরুত্বপূর্ণ ওষুধ, এটি আমাদের জানা খুব প্রয়োজনীয়। এটা চেম্বারে অবশ্যই রাখা। হোমিও ডাক্তারদের মধ্যে যারা খুব ভালো জানেন তারা সবচেয়ে বেশি প্রয়োগ করেন সালফার, আবার যারা খুব কম জানেন তারাও বেশি প্রয়োগ করেন এই সালফার। আমার মনে হয় সালফার ওষুধটি সবচেয়ে বেশি প্রয়োগকৃত একটি ওষুধ। সঠিক মাত্রায় প্রয়োগ হয়, আবার অনেকের কাছে রং ট্রিটমেন্টেও এটা প্রয়োগ হয়। কাজে এর ব্যবহার বহু, পলিগ্রেড মেডিসিন, বহুমুখী ব্যবহার, বিভিন্ন কাজে ব্যবহার। আমরা হোমিও কলেজে পড়াকালীন স্যার ক্লাসে গল্প করেছিলেন যে সালফার ওষুধটির সর্বাধিক লক্ষণ পাওয়া গেছে। ডক্টর হ্যানিম্যান নিজে প্রুভ করেছেন। তার প্রুভকালীন সময়ে এই ওষুধটির কেউ বলেন 500 লক্ষণ পাওয়া গেছে, আবার কেউ বলেন 5000 লক্ষণ পাওয়া গেছে। এত লক্ষণ তো একটা মানুষের পক্ষে মনে রাখা সম্ভব নয়। তাহলে হাউ টু উই রিমেম্বার দ্যাট মেডিসিন? আমরা ওষুধটাকে কিভাবে চিনব? আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। একজন মা তার কোলের একটা শিশু সবে মাত্র হাঁটতে শিখেছে, এই বাচ্চাটাকে নিয়ে কোনো একটা মেলায় বেড়াতে গিয়েছে। বেড়াতে গিয়ে দোকানে দাঁড়িয়ে ছেলেটা খেলনা কিনবে, ওর মা খেলনা, পিস্তল এগুলো চয়েস করা নিয়ে ব্যস্ত। ইতিমধ্যেই বাচ্চাটা কেমন করে মিসিং হয়ে যায়। জনস্রোতে হোক বা কেউ টেনেই নিয়ে যাক, বা ভুল করে বাচ্চা আবার কোনো দোকানে একটা ভালো খেলনা দেখেছে, সেখানেই চলে গেছে, বাচ্চাটা হারিয়ে গেছে। এইবার মাও বাচ্চাকে খুঁজছে, বাচ্চাও মাকে খুঁজছে। এইবার আমরা এই বিষয়টা এভাবে বলতে পারি যে ওই বাচ্চা তার মাকে ছটফট করে খুঁজছে, আর মা তো খেলনা নিয়ে ব্যস্ত, খেলনা চয়েস করছে। এখন বাচ্চা তার মাকে কি করে খুঁজে পাবে? বাজারে, মেলায় হাজার হাজার, শত শত লোক, মহিলা, তার মধ্যে সে তার মাকে কি করে খুঁজে পাবে? এই খুঁজে পাওয়াটা যত সহজ হবে, ঠিক আমাদের হোমিও একজন ডাক্তারের একটা রোগীকে চিকিৎসা দিতে গেলে ওই ওষুধটা খুঁজে পাওয়া তেমনই সহজ হবে। আমি আরেকটু বলি, ধরেন আপনি আপনার বাচ্চাটাকে দিয়ে স্কুলে গিয়েছেন, আপনার ছেলেটা বা মেয়েটা স্কুলে অ্যাসেম্বলি যখন হয় স্কুল মাঠে দাঁড়িয়েছে, এবার পাশের বিল্ডিং এ আপনি দাঁড়িয়ে থেকে খুঁজছেন আপনার বাচ্চা কোনটা। সব একই রকমের ইউনিফর্ম পরে আছে, সবার মাথায় বেনি আছে, স্কার্ফ আছে, একই রঙের জামা, একই রঙের পাজামা, একই রঙের জুতা। তাহলে আপনি ওকে কেমন করে খুঁজে পাবেন? সবার আছে জামা, এটা কমন সিমটম। সবার আছে একই রঙের পাজামা, এটা কমন সিমটম। সবার হচ্ছে সাদা কেট, কমন সিমটম। সবার আছে মাথায় স্কার্ফ সাদা রঙের, এটাও কমন সিমটম। এখন আমি কি করে খুঁজে পাবো? দ্রুত খোঁজার জন্য আমাকে কিছু কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। ওই বাচ্চাটা যদি তার মাকে খুঁজে, প্রথমেই সে ভাববে আমার মায়ের কপালে সিঁদুর দেওয়া ছিল, তাহলে সে সিঁদুরওয়ালা মহিলাদের খুঁজবে। সিঁদুরওয়ালা কিছু মহিলা পেল, দেখলো যে না, এই মহিলার মাথায় তো টিপ নেই, কপালে টিপ নেই, আমার মায়ের টিপ ছিল। এই ছেলে খুঁজতে খুঁজতে দেখছে যে আমার মায়ের গায়ে তো গোলাপি রঙের ব্লাউজ ছিল, আমি যাকে পেলাম তার তো বেগুনি রঙের ব্লাউজ, এটা আমার মা নয়। ঠিক এভাবেই খুঁজতে 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 শাড়ি, স্যান্ডেল ইত্যাদি ইত্যাদি খুঁজে, যেটা আনকমন জিনিস, আনকমন হচ্ছে তার মায়ের মাথায় ছিল সিঁদুর, তার মায়ের কপালে ছিল টিপ, তার মায়ের শরীরে ছিল গোলাপি রঙের ব্লাউজ, তার মায়ের হাতে ছিল সাদা রঙের শাখা। এই চারটা সিমটম দিয়ে সে তার মাকে খুব দ্রুত খুঁজে বের করতে পারবে। এইরকম আমাদের এই যে 500 বা 5000 যেটাই বলি, আমাদের শিক্ষক আমাদের
আনকমন সিমটম দিয়ে আমি এটাকে খুঁজে পাবো, ততই আমার জন্য মঙ্গল, আমি রোগী চিকিৎসা তত তাড়াতাড়ি দিতে পারবো। এখন আমি মূল আলোচনা থেকে যাই। এই ওষুধটির নাম সালফার। এটির উৎস হচ্ছে খনিজ। খনিতে গন্ধক নামে এক ধরনের পদার্থ পাওয়া যায়, যাকে আমাদের গ্রামের লোকেরা গ্রাম্য ভাষায় বলে গন্ধ। আবার এর অন্য নামও আছে, এর আরেকটি সুন্দর নাম, সেটা হচ্ছে ব্রিম স্টোন, বিএস, সংক্ষেপে আমি লিখি বিএস। অধিকাংশ রোগী জানে সালফার, হাত জলে পা জলে সালফার। এটা আমার মিসেসও বাড়িতে আমাকে বলে, তোমাদের হোমিও ডাক্তারের ওষুধ আছে হাত জলে পা জলে সালফার। তার মানে মানুষের একটা সাধারণ ধারণা আছে সালফার। আমি সালফারটা না লিখে আমি বিএস দিয়ে লিখি। বিএসটা হচ্ছে ব্রিমস্টোন, অথবা এটাকে ফ্লাওয়ার অফ সালফারও বলা হয়ে থাকে। এটা আগেই বলেছি যেটা কিং অফ অ্যান্টিসোরিক মেডিসিন, সোরা আর উত্তম এবং একটা সুন্দর ঔষধ, এটাকে সোরা বলা হয়। এটা আরো একটি নাম আছে, আমি যে গুরু, যে পণ্ডিত, যে মহাশয়দের আমি অনুসরণ করি, ফলো করি, যাদের কাছে আমি শিখি, তাদের আর একটি নাম আছে KOAPR, কিং অফ অ্যান্টিসোরিক রেমিডিজ। সংক্ষেপে তিনি এই KOAPR কথাটিও লিখেন। যাক, আমি আর কথা না বাড়াই। এখন প্রথম যে কথাটি হচ্ছে, আগে হচ্ছে দর্শনধারী, তারপরে হচ্ছে গুণ বিচারী। যারা বিয়ে করেছেন তারা জানেন, বিয়ের জন্য যখন বউ খুঁজতে যাওয়া হয়, আগে বউ দর্শনটা দেখে, বউটা দেখতে কেমন সুন্দর, ফর্সা কিনা, চোখগুলো কেমন, চুলগুলো লম্বা কিনা। ঠিক তেমনই যারা আগামীতে বিয়ে করতে যাবেন বা বিয়ের জন্য পাত্র পাত্রী খুঁজছেন, তারাও মনে রাখবেন যে এই ফিগার, চেহারা, এটা একটা বড় জিনিস। আর এই চেহারা, রূপ লাবণ্য দেখে একে অন্যের প্রেমে পড়ে যায়, সেখান থেকেই পরিচয়, সেখান থেকে আলোচনা, সেখান থেকে প্রণয়। তো এই সুজা রোগীর চেহারাটা কিরকম? একটা রোগী যখন আমার চেম্বারে আসছে, আমি কি করে দেখে বুঝবো যে এটা সুজা রোগী? আমি এই সুজা রোগীটাকে চেনার জন্য সর্বপ্রথম যে জিনিসটাকে আমি চিন্তা করি সেটা হচ্ছে, ভাই সালফার, সরি, এই সালফার রোগীটাকে চেনার জন্য আমার প্রথম যে কথাটি হচ্ছে, থ্যাংক ইউ ধরিয়ে দেওয়ার জন্য, রোগীটা হচ্ছে লিন থিন, পাতলা, রোগা, ইমাশিয়েট, শুকিয়ে গেছে, চেহারাটা মলিন হয়ে গেছে, খসখসে, স্টুপ শোল্ডার, ঘাটটা, মাথাটা, কাঁধটা একটু সামনের দিকে বাঁকানো, ঝুলানো, ঝোঁকানো। ফার্স্ট একটা রোগী আমরা চেম্বারে আসলে আমি এই দর্শনধারী, এই দর্শনটা দেখবো যে সে লিন থিন কিনা, লম্বা পাতলা একটা চেহারা কিনা, স্টুপ শোল্ডার, সামনের দিকে একটু ঝোঁকে বাঁকে বসানো কিনা। এই রোগীটা হচ্ছে লিপস আর লেগ, এই ঠোঁটগুলো মনে হয় যে লিপস্টিক দেওয়া আছে। পুরুষ মানুষও অনেককে দেখা যায় মনে হয় যে লিপস্টিক দেওয়া আছে। এর চুল দাড়িগুলো এলোমেলো, হাত পা অত্যন্ত সরু সরু চিকন, পেটটা মোটা, তার বসার ভাব ভঙ্গিখানা হবে প্রাউডিং স্টাইল, সে মনে হয় একটা গর্বিত অহংকারী মানুষ, অহংকারে ভরা তার মন। তার চুলগুলো এলোমেলো, উস্কো খুস্কো, নখ কাটে না, দাড়ি কাটে না, এগুলো পরিপাটি করে না, এলোমেলো হয়ে আছে। কোন কোন রোগীর এমনও দেখা যায় লাল পায়ে ডান মোজা, বাম পায়ে নীল মোজা, এক পায়ে জুতো, এক পায়ে স্যান্ডেল। অনেকে এরকম ভুল করে চলে আসে, এটা না, এটা তার নেচার, এটা হচ্ছে সুজা, সরি, সালফার রোগীর বৈশিষ্ট্য। আমরা এই রোগীটার খেয়াল করবো সমস্ত ছিদ্রপথ, নাকের ছিদ্র, চোখের ছিদ্র, মুখের ছিদ্র, পায়ুর ছিদ্র, ইউরিনারি ছিদ্র, ইউটেরাসের ছিদ্র, সব জায়গায় ওর লাল, টকটকে লাল। এটা যদিও দেখা যায় না, তবে আমরা চোখ, নাক, কান, ঠোঁট এটা দেখে আমরা বুঝতে পারি যে এটা সালফারের রোগী কিনা। এই সালফারের রোগীটা স্ক্রুফুলাস ডায়াথিসিস, স্ক্রুফুলাস
মোটা বলতে বোঝাই যে ঘাড়ের গ্ল্যান্ড গুলো, হাতের কোনো গ্ল্যান্ড, গলার কোনো গ্ল্যান্ড, শরীরের বিভিন্ন গ্ল্যান্ড গুলো ফুলে মোটা হয়ে যায়। সালফার রোগীটা কোন সাইডের রোগী, কোন সাইডে বেশি কাজ করে? ইটস এ লেফট সাইডেড মেডিসিন। আবার কোন কোন বইয়ে উল্লেখ আছে এটা রাইট সাইডে। যখন রাইট সাইডে যায় তখন সেকেন্ড বা থার্ড গ্রেডে হয়, তবে ফার্স্ট গ্রেডে এটা লেফট সাইডেড মেডিসিন। আমি এর আগের দিনও বলেছি, যখন আমি একটা ওষুধকে সিলেকশন করতে যাব তখন আমি দেখবো যে এই ওষুধটা কোন কোন অর্গানের উপরে কাজ করে। যে অর্গানের উপরে ওর অ্যাকশন নেই, যতই সিমটম আমি ওইটা দিলে এই রোগটা সারবে না। ডাক্তারের দুর্নাম হবে, রোগীর কষ্ট বাড়বে, সময় নষ্ট হবে। এই রোগীটা হচ্ছে যে যে অঙ্গে কাজ করে, যে যে যন্ত্রে কাজ করে, যে যে সিস্টেমের উপর কাজ করেন, সেগুলো একটু সংক্ষেপে বলি। সেটা হচ্ছে যে ব্লাড সার্কুলারি সিস্টেম, রক্ত সংবহন তন্ত্রের উপর এর ভালো কাজ করে। রক্ত যদি দূষিত হয়, এই রক্তের জীবাণু দোষকে নষ্ট করার এটা একটা মহা ঔষধ। যে কটা ওষুধ আছে তার মধ্যে আমি সালফারকে একটা রক্ত পুষ্টিকে শোধন করার একটি মহা ঔষধ বলে মনে করি। এটা স্ক্রু খোলা, এটা চামড়ার উপরে ফোড়া, বাগি, পাইল, ফিস্টুলা, অ্যানাল ফিসার, রেকটাম, সার্ভিক্যাল গ্ল্যান্ড, মানুষের মন ইত্যাদির উপরে কাজ করে। এখন আমি এই ঔষধটাকে, সালফার ঔষধটাকে চেনার জন্য আমি মূল কিছু কিছু সিমটম বলে যাই। আমি কয়েকটা সিমটম দেখলেই যেন আমি, ওই যে বাচ্চাটা যেমন তার মাকে পাওয়ার জন্য সিঁদুর, কপালে টিপ, তারপরে মায়ের ব্লাউজ গোলাপি রঙের, তার মায়ের পায়ের স্যান্ডেল, এগুলো দিয়ে সে তার মাকে তাড়াতাড়ি চিনতে পারে। আমি এই 500 বা 5000 সিমটমের মধ্যে আমি কয়েকটি সিমটম দিয়ে আমি এই ওষুধটা খুব দ্রুত চেনার জন্য চেষ্টা করব। নাম্বার 1, অ্যাভারশন, অনীহা, এড়িয়ে যাওয়া, নট ডিজায়ার, চাচ্ছে না। সে অ্যাভারশনটা কি? অ্যাভারশন টু বাথ, গোসলে অনীহা। গোসলে অনীহা মাত্র কয়েকটা ওষুধ আছে, তার মধ্যে সালফার একটা, কোনিয়াম একটা, আরো যে একটা আছে অ্যান্টিক্লুড। তবে যদি কোনো রোগী গোসল করতে না চায়, অনেক রোগী আছে গরমের দিনেও গোসল করতে চায় না, শীতে তো করেই না, গরমের দিনেও করতে চায় না। যদি আমি কোনো রোগীকে দেখি যে সে গোসল করতে চাচ্ছে না, গোসলে তার অনীহা, তখন আমি ধরে নিব যে এই রোগীটা হচ্ছে সালফারের রোগী। বাথিং অ্যাপ্রাভেটস, এবং গোসল করলে তার সমস্যাগুলো বেড়ে যায়। বাচ্চারা গোসল করতে চায় না, বাচ্চাদের গোসল করলে তার সর্দি লাগে, কান পাকে, তারপরে জ্বর হয়, গলা ফুলে যায়, নানান সমস্যা হয়। এইবার আমি আসি ডিজায়ার। অ্যাভারশনটা বললাম যে অ্যাভারশন টু বাথ, গোসলে অনীহা। রোগীকে আমি সেকেন্ড প্রশ্ন করব তার ডিজায়ার। ট্রিমেন্ডাস ডিজায়ার ফর সুইট। ট্রিমেন্ডাস শব্দটা হচ্ছে মারাত্মক, ভয়ানক, প্রচুর, অনেক বেশি। মিষ্টির আগ্রহটা অত্যন্ত বেশি, মিষ্টি তার চাই। সে মিষ্টি খাবে, মাংস খাবে, এ দুটো তো খুবই পছন্দ। আমি থার্ড প্রশ্ন রোগীটাকে বলি যে পরিষ্কার পরিচ্ছন্ন কিনা। রেপার্টরির ভাষায় এটাকে বলে আনক্লিনেস। আনক্লিনেস, সে পরিষ্কার কিনা। দেখা যায় যে অপরিষ্কার, অপরিচ্ছন্ন, নোংরা, ওই যে ক্লাবে বলেছি চুলগুলো উস্কো ফুস্কো, দাড়িতে চিরুনি দেয় না, কলার বোতাম লাগায় না, এক হাত গুটিয়েছে আর এক হাত গুটায়নি, এক পায়ে লাল মোজা আর এক পায়ে নীল মোজা, মানে এইরকম অগোছালো, এলোমেলো, চুল আঁচড়াতে চায় না, আনক্লিনেস। নাম্বার 4, ফিল্দি। ফিল্দি মানে হচ্ছে গোছ গাছ, পরিপাটি, সুন্দর করে রাখা, জিনিসপত্র অগোছালো, ছিড়ানো, ছটানো। এখন একটা রুগীকে যদি আমি চট করে বলি যে ভাই আপনি কি কাজ করেন, ওই আমি দোকানদারি করি। আচ্ছা, দোকানে আপনার মালামাল গুলো ছড়িয়ে ছিটিয়ে রাখেন না গুছিয়ে গুছিয়ে রাখেন? ও মাইন্ড করে বসবে।
যে আমাকে কে প্রশ্ন করলো আমি গোছায় রাখি কি রাখি না, এটা কেন? তাকে টেকনিকে প্রশ্ন করি যে আপনি জিনিসগুলো সব গোছ গাছ ঠিকঠাক রাখতে পছন্দ করেন নাকি থাক যেখানে যেভাবে আছে থাক পরে করব। সে বলে যে না, সময়ের অভাবে করা হয় না, পরে পরে করবো ওই এলোমেলো পড়ে থাকে। এই প্রসঙ্গে বলি ফিটফাট গোছ গাছ কে রাখে? আর্সেনিক। আর্সেনিক এত ফিটফাট গোছ গাছ, তার শার্টের সাথে বোতামগুলো ম্যাচিং হওয়া চাই, শার্টের সাথে প্যান্টের কালারটা ম্যাচিং হওয়া চাই, তার গোপগুলো বাটারফ্লাই কাটা, দাড়িটা স্টাইল করে একটু কেটেছে, চুলগুলো সুন্দর, দুটো চিপ যেন সমান হয়। আর তার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে একটা টাকার সাথে কেউ বই নিয়ে গেছে, বইটা তাকে দিয়ে গেছে, বললো যে আমার ওই সেলফে রেখে দিও। ও ঘরে ঢুকে দেখলো যে বইয়ের সেলফটা যে জায়গায় থেকে নিয়েছিল সেই জায়গায় রাখেনি, অথবা বইটা যেই স্টাইলে ছিল সেই স্টাইলে রাখেনি, উল্টো করে রেখেছে। ও ঘরে ঢুকে না না না, এই বইটা এখানে কেন রেখেছো? আমি তো এইভাবে রাখিনি, এই লেখাটা ছিল উপর দিকে, এই লেখাটা কেন নিচের দিকে? অর্থাৎ ফিট ফিট ফিটে পরিষ্কার পরিচ্ছন্ন। এ হচ্ছে আর্সেনিক। কিন্তু সালফার তার উল্টোটা, গোছ গাছ না এলোমেলো পড়ে থাকে। এর আরেকটি খুব মূল্যবান লক্ষণ, সেটি হচ্ছে স্ট্যান্ডিং, দাঁড়িয়ে থাকা। স্ট্যান্ডিং ইজ দ্য ফার্স্ট পজিশন ফর হিম অর হার। দাঁড়িয়ে থাকাটা তার জন্য অত্যন্ত খুব কষ্টকর। সে এক জায়গায় বেশিক্ষণ দাঁড়াতে পারে না, অনেকক্ষণ হাঁটতে পারে, বসে থাকতে পারে, ঘন্টা ঘন্টা হেঁটে যাবে, সমস্যা নেই, কিন্তু তাকে দাঁড়াতে বললেই তার যত কষ্ট, দাঁড়ালে তার কষ্ট বেড়ে যায়, রোগ বেড়ে যায়। এই স্ট্যান্ডিং ইজ দ্য পজিশন। আমি বলি এইটা তার একটা বড় ধরনের লক্ষণ, কারণ এই দাঁড়ানো অবস্থা থেকে তার অন্যান্য রোগের অন্যান্য সিমটমের শুরু, অন্যান্য সমস্যা বেড়ে যায়, কাজে সে দাঁড়াতে পারে না। এইটা একটা মহা মূল্যবান সিমটম, মাইন্ড ইট। এবার আসি রুগীটা শীত কাতর না গরম কাতর। এই রুগীটা গরম কাতর, বাট সামটাইম ফিলিং, কিন্তু কোনো কোনো সময় আবার শীত কাতর হয়ে যায়। অনেক মেডিসিন আছে, যেমন পালসেটিলা, এটা হচ্ছে হট প্যাশেন্ট, বাট সামটাইম ফিলিং। ঠিক তেমনই আমাদের এই সালফার রোগীটা হচ্ছে হট প্যাশেন্ট। সহজে সহজে সর্দি ঠান্ডা লেগে যায়, কেমন করে লাগে সে বুঝতেই পারে না। দ্যাট ইজ কোল্ড ভেরি ইজিলি। সে দ্রুত দ্রুত ঠান্ডায় এফেক্টেড হয়। এবার আরেকটি তার মজার সিমটম, যে সিমটমটাকে আমি বলবো রেড লাইন সিমটম, সেটা হচ্ছে বার্নিং 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 বার্নিং, জ্বালা জ্বালা জ্বালা। জ্বালা হচ্ছে তার প্রধান সিমটম। জ্বালা is the character symptom, burning is the characteristic symptom of sulfur. এর মাথার চারিতে জ্বালা, পায়ের তলায় জ্বালা, তার মানে টপ অফ দা বডি and bottom of the body, চাঁদিও জ্বালা, পায়ের তলাও জ্বালা, এর মাঝখানে যত জায়গা আছে সব জ্বালাই জ্বালা জ্বালা। নাকে জ্বালা, চোখে জ্বালা, পেটে জ্বালা, হাতে জ্বালা, হাতের তালুয় জ্বালা, এমনকি এর মনেও জ্বালা। জ্বালার আরেকটি ওষুধ আছে, সেটি হলো ফসফরাস। তবে ফসফরাস আর এর মধ্যে পার্থক্য, ফসফরাস গরম কাতর আর এ হচ্ছে এও গরম কাতর, ফসফরাস হচ্ছে শীত কাতর। সরি, এর চোখ মুখ গুলো মাঝে মাঝে ফুলে যায় এবং এ এত গরম কাতর যে শীতের দিনে এর পায়ের তলা এত জ্বালা করে যে লেপের মধ্যে সে পা রাখতে পারে না, সেই পাটাকে লেপের বাইরে রাখতে পারে। এইবার আমি আসি এই রোগীর স্বভাবটা কেমন। এর স্বভাবটা যে নির্লজ্জ বেহায়া টাইপের, এর কোনো লাজ লজ্জা শরম নেই। কেমন, এর যদি নেজাল ডিসচার্জ হয়, নাক দিয়ে যদি রস ঝরে, নাকের রসটা নেবে, ওইটা এখানে মাখাবে, ওখানে মাখাবে, কানের ডিসচার্জটা নেবে, ওইটা আবার নাকে দিয়ে শুকবে। ইভেন তার মলদার বা তার যদি ভেজাইলে দিয়ে ডিসচার্জ হয়, ওইখানে হাত দিতে দিয়ে এইটা নিয়ে নাকে দেখবে, শুকবে, এটা গন্ধ কেমন, আঠা আঠা নয়, আর এক আঙুল দিয়ে সে টিপবে। মানে সে এতটাই নির্লজ্জ বেহায়া টাইপের, তার লজ্জা শরম নেই।
এই রুগীটা ভেরি সেলফিশ, খুব স্বার্থপর, নিজের ভালো ছাড়া, শুধু নিজের ছাড়া অন্যের কিছু চিন্তা করে না। এর নাম হচ্ছে সালফার। খুব মিথ্যাবাদী, প্রচন্ড মিথ্যাবাদী, মিথ্যা কথা বলায় সে পটু। ধর্মকর্ম, হ্যাঁ ধর্মকর্ম ভালো করে, কখনো প্রকৃত ধর্ম করে, কখনো ভণ্ডামি ধর্ম করে। এর আর একটা সিমটম বলা হয়, সেটা হচ্ছে তো র্যাক ফিলোসফার, ভণ্ড। সে মনে করে সে মহাপণ্ডিত, সে সব কিছু জানে, পৃথিবীর সব কিছু তার জানা। সে যেখানে বসে সে যে বিষয়ে জানে তা নিয়েও তর্ক করে, যে জানে না, যেটা জানে না সেটা নিয়েও তর্ক করে। অর্থাৎ সে একটা ভণ্ড, একটা দার্শনিক। এটা একটা শ্রেষ্ঠ পরিচয়। নিজেকে সে স্বীকৃতি পেতে চায়। আমার মনে পড়ছে, আমার অফিসে একজন টাইপিস্ট ছিল, তখন তো কম্পিউটার অতটা শুরু হয়নি। টাইপ করতে দুইজন ছিল আমাদের অফিসে, আর কম্পিউটার আমরা তিনজন কাজ করতাম। তো পাবনার একটা ছেলে ছিল রেজাউল, টাইপিস্ট। আমাদের অফিসের যে কোনো প্রোগ্রাম হলে রান্না বান্না, আমাদের প্রায় 40-45 জন অফিস স্টাফ ছিল, এ টু জেড আমরা সবাই মিলে 40-45 জন। তো ওইখানে কোনো রকমের কোনো রান্না হলে বা ইফতারি আয়োজন রান্না হলে আমাদের ছাদে খোলামেলা জায়গা, ওখানে হতো খাওয়া। তো নিচে রান্না করতো রেজাউল, একটা ফাঁকা রাঁধুনি। তো রান্না করে খাবে আর ওকে একটু দিয়ে চা খাবে আর বলবে, স্যার দেখেন তো আমার রান্নাটা দারুণ হয়েছে না স্যার, স্যার একটু ভালো করে চাপাই খান স্যার, দেখেন দারুণ মজা স্যার, আজকে হেভি হয়েছে স্যার, আজকের খাবার না সেরকম হবে। তার মানে সে স্বীকৃতি পেতে চাইছে যে আমার খাবারটা খুব সুন্দর হয়েছে, আমার রান্নাটা খুব ভালো হয়েছে। আবার এখন মনে হয় যে ওই ছেলেটা ছিল র্যাক ফিলোসফার, ও সালফারে রোগী। আমি এরপরে যাই, এর পাস্ট হিস্ট্রি, বিগত দিনের ইতিহাস নিয়ে আমরা যদি জানি, এ কোথাও না কোথাও, কখনো না কখনো চর্মরোগে আক্রান্ত ছিল। সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, চর্মরোগকে সাপ্রেস করা হয়েছে ইনজেকশন দিয়ে, মলম লাগিয়ে। মলম তো আজকাল অহরহ হচ্ছে, মলম দিয়ে যদি সাপ্রেস করা হয়, এইটা সালফারের একটা লক্ষণ। এবং সালফারের রোগীর এটা থাকবেই, প্রায় রোগীর এটা দেখা যায়। সালফার স্টুল, এর পায়খানা কেমন, এটা কনস্টিপেটেড, অসা পায়খানা, শক্ত পায়খানা। তবে আবার কথা আছে, আমার একটা কথা খুব মনে পড়ে, আমার একজন এই হোমিও একজন শিক্ষক বলেছিলেন যে হোমিওপ্যাথিতে যেসব বড় মাপের মেডিসিন গুলো, যেটা কনস্টিটিউশনাল মেডিসিন, অর্থাৎ যে মেডিসিন গুলো একটা রোগীর ধাতকে চেঞ্জ করতে পারে, সেগুলোকে বলে কনস্টিটিউশনাল মেডিসিন। এটা আমার মনে হয় আব্দুল মোত্তালেব ভালো বুঝতে পারছে। সালফার, লাইকোপোডিয়াম অত্যন্ত কৃপণ, কিন্তু লাইকোপোডিয়ামটা যদি আবার তার তোষামত করা হয়, তার যদি প্রশংসা করা হয়, ও নিজের গায়ের জামা পর্যন্ত খুলে দিয়ে দেবে, এত সে উদার মনের লোক। ঠিক তেমনই সালফার আমাদের এরকম একটা বড় মাপের মেডিসিন। যেমন কনস্টিপেশন আছে, তেমন আবার এই ডায়রিয়া তৈরি। ডায়রিয়া কখন হয়? ভোর 5টায়, ঘুমে মানে পায়খানার বেগ নিয়ে তার ঘুম ভাঙে, লেপ গায়ে দিয়ে শুয়ে আছে শীতের কালে, ভোর 5টা বাজলে এই পায়খানার বেগ তাকে একদম ছেড়ে ঝেড়ে লেপ ছেড়ে দৌড় মেরে উঠেছে, দৌড়িয়ে পায়খানায় যেতে পারলে পাবে। এই হচ্ছে সালফারের রোগ। শুধু 5টা নয়, এই 6টা 7টা 8টা 9টা পর্যন্ত এই পাতলা পায়খানা দেখা যায়। আবার মাঝে মাঝে এর অল্টারনেটিং কনস্টিপেশন এন্ড ডায়রিয়া হয়। কোন কোন সময় একবার কষা পায়খানা হচ্ছে, আবার কয়েকদিন পাতলা পায়খানা হচ্ছে। নেক্সট আমরা বলি অ্যাপেটাইট, মানে ক্ষুধাটা কেমন। এর ক্ষুধা হচ্ছে গ্লুটোন। গ্লুটোন কথার অর্থ হচ্ছে পেটু। ক্ষুধার সময় যা পাবে বিয়ে বাড়িতে, কাপড় রিল দিয়ে বসে খাবে, যত পাবে তত খাবে। মাংসের গামলাটা কাছে টেনে নিয়ে আরো বেশি করে তুলেছে, বেশি করে খাবে, খেয়ে হজম হবে না, পেট খারাপ করবে। এটা হচ্ছে তার একটা বড় বৈশিষ্ট্য। সে খাবার সময় প্রচুর খায়, কিন্তু হজম হয় না। হজম শক্তির অভাব, প্রায় সোরার রোগীর হজম শক্তির অভাব থাকে, যেহেতু এটা শরীর মেডিসিন, হজম শক্তির অভাবে পেট খারাপ করে। পেট সকাল 11টার দিকে প্রচন্ড ক্ষুধা পায়, সকাল 10টা থেকে 11টা 12টা, এই টাইমের মধ্যে এত ক্ষুধা পায়, খেয়ে না খেলে একদম সে মানে অসুস্থ হয়ে পড়ে। আমি এরপরে আগাই থার্স্ট, প্রফিউজ থার্স্ট। খায় কম, খাওয়ার মধ্যে ঢপ করে পানি খায়। এ খুব অহংকারী, হাম বড়া ভাব। এ গল্প করবে, আরে ডাক্তার চলেন
আমার মেয়ের কাছে বেরিয়ে আসি, আমার জামাই তো বড় অফিসার, ও তো বিমানের পাইলট, ও 3খানা গাড়ি আছে। আরে আপনাকে গাড়িতে করে নিয়ে ঘুরবো সারাদিন, আমার জামাই 3টা ড্রাইভার, তো আবার পরক্ষণে আপনি যখন সুন্দর করে ধরবেন বলবেন তো কথা উল্টি আবার বলবে, আহা ড্রাইভার সব অ্যাবসেন্ট হয়ে গেছে। যাক, আমি আর এত না বাড়াই, আমি সংক্ষেপে চাই। এই রোগীটার কিসে কিসে বাড়ে হচ্ছে কোল্ড বাথ, ঠান্ডা পানিতে গোসল করলে বাড়ে, স্ট্যান্ডিং ফাইল যখন দাঁড়িয়ে থাকে তখন বাড়ে, মিল্ক দুধ খেলে বাড়ে, ভোর 5টায় বাড়ে, বেলা 11টায় বাড়ে, ডিসনিয়া, পজিশন ডিউরিং। মজার কথা, ইন্টারকোর্স করার সময় তার শ্বাসকষ্ট বেড়ে যায়, খুব সেন্টিমেন্টাল পেশেন্ট। মোটামুটি তার মাকে খুঁজে পাওয়ার জন্য যে কটা সিমটম দরকার ছিল আমি বলে দিয়েছি। এই কটা রোগী যারা আপনারা এই মানে ক্রনিক ট্রিটমেন্ট করবেন, এই কটা সিমটম পেলেই আপনারা সালফারকে খুঁজে পেয়ে যাবেন। এরপরে আরো কিছু সিমটম আছে, আমি সেগুলো একটু সামান্য করে বলে যাই। যেমন হচ্ছে কোন নির্বাচিত ওষুধ যদি কাজ না করে, সিলেক্টেড রেমেডি হুইন ফেলস, যখন নির্বাচিত ওষুধ কাজ করছে না তখন আপনি 2-1 ডোজ সালফার দিয়ে অপেক্ষা করেন, দেখেন সালফারের উপযুক্ত সিমটম গুলো দেখা দিবে, পরবর্তী ওষুধ আপনি নির্বাচন করে তাকে আপনি সুস্থতার পথে নিয়ে যেতে পারবেন। আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা, আমার কাছে একটা রোগী এসেছিল, তার প্রবলেম হলো পজিশন ডিউরিং যখন ডিসচার্জ হয়, সিমেন্ট ডিসচার্জ, তখন বলে যে আমার পেনিসের মধ্যে ছিঁড়ে গেল। তাহলে যে সিমেন্টটা বের হলো তো ওখান দিয়ে গরম কিছু ছিঁড়ে ছুলে চলে গেল। আমি টেন্স পেপারটাকে ঘেটে ঘেটে দেখলাম যে ফার্স্ট বেড মেডিসিন হচ্ছে সালফার। আমি তাকে সালফার মেডিসিন দিলাম। এইটা খাওয়ার কয়েকদিন পরে সে আমার চেম্বারে আসলো। সে আমার প্রাক্তন কলিগ ছিল, বলে যে স্যার আমি দারুণ একটা ওষুধ দিয়েছেন, একবার খেয়ে আমার একদম চরম উন্নতি হয়েছে, আর ওই ফিলিংস নাই, আপনারা মাইন্ড দিচ্ছি। এরপরে বলি ব্যবসা তার একদমই থাকে না, কমে যায়। তার ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রখর, সে ঘ্রাণ শুনেই বলে দিবে যে কোনটা গরুর মাংস, কোনটা খাসির মাংস, কোনটা মুরগির মাংস, সে একদম বলে দিবে। আবার মুরগির মধ্যে বলে দিবে এটা দেশি মুরগি না ব্রয়লার মুরগি, এত তার ঘ্রাণ শক্তি প্রখর। আমি আর কয়েকটি কথা বলে আরেকটা আলোচনায় যাব, সেটা হচ্ছে এই রোগীটার কোন ইরাকশন উদ্ভেদ থাক বা না থাক, চুলকানি থাকবে এবং চুলকানিতে জ্বালাই থাকবে। এবং আব্দুল মোতালেবের মনে থাকার কথা, যত চুলকায় ততই মজা। এ হচ্ছে সেই সালফার, যত চুলকায় ততই মজা, কিন্তু পরক্ষণে আবার জ্বালা করে। আবার সেই জ্বালা যদি পানি দেই তাহলে আরো বেশি জ্বালা বেড়ে যায়। তো এর রোগাক্রমণটা প্রায় ঘুরে ঘুরে আসে। আমি একটা রোগী পেয়েছিলাম, প্রায় প্রতি বছর প্রতি শীতে তার ওরা চর্মরোগ হবে। শিশুদের গোসল করলে এটা বলেছি আমি অবশ্য, যে গোসল করলে গোসল সহ্য হয় না, আর শরীরের সকল দাঁড়গুলি লাল। হ্যাঁ, আর জ্বালার কথাটা বলেছি যে জ্বালাটা অত্যন্ত এটা আপনারা মনে রাখবেন। এখন আমরা আলোচনা ডিসকাসের দিকে যাই। আমি গতদিন একটা আলোচনা শুনছিলাম, সেইখানে আমার একটা জিনিস মনে হলো যে হোমিওপ্যাথি ডাক্তাররা আমরা অনেক পিছিয়ে আছি। তার কারণ হলো আমাদের অনেকেরই একাডেমিক মানে সার্টিফিকেট নাই। ওই দাদার কাছে নানার কাছে শিখেছি, গুরু উস্তাদের কাছে যে কিছুদিন শিখেছি, এসে চেম্বার নিয়ে বসে গেছি। আর অ্যানাটমি ফিজিওলজি নিয়ে আমাদের ধারণা খুব কম, যে কারণে আমরা অনেকটা ধরা খাই। আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো, আপনারা সবাই আমার হয়তো জুনিয়র হবেন, বয়সে সিনিয়র হয়তো বা কেউ নেই, ছোট ভাইয়ের মতো সবাইকে আমি রিকোয়েস্ট করবো আপনারা একটু ইংলিশ কালচার করার চেষ্টা করেন। আমার কাছে একটা রুগী এসেছিল, ভাই আমার প্রস্রাবের দারুণ সমস্যা। কি সমস্যা? আর ভাই বলেন না সেই সমস্যার কথা, কিন্তু বলা যাবে না আপনাকে। বলেন দেখি শুনি কি হয়েছে। এই যে নিয়ে আমি অপারেশন করলাম। অপারেশন করে কি হলো? মানে সে অসুখটা বলতে চাইছে না, কিন্তু বারবার খালি একই সমস্যা, আমার প্রস্রাবের সমস্যা। আমি ওকে বললাম যে একটা বলেন আপনি, আপনার কি হয়েছে? স্ট্রিকচার অফ ইউরেথ্রা।
আপনার প্রস্টেট গ্ল্যান্ড ইনলার্জ, ডায়সুরিয়া। ও চট করে বলছে, হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন। আমার হলো যে কি বলে ওইটা প্রথমটা বললাম, ইউরেথ্রা। আপনি সঠিক ধরেছেন ভাই, আমার অসুখটা আপনি সঠিক ধরেছেন। এটা আমি অপারেশন করলাম ইসলামবাগ হাসপাতালে, ডাক্তার সোহরাব হোসেন সৌরভ। কয়েক মাস ভালো ছিলাম, তারপরে আবার হয়েছে ভাই, এবার আপনার কাছে এসলাম, আপনি দেখেন আমি অসুখের নামটা বলেছি, আমার প্রতি একটা বিশ্বাস পেয়ে আমার কাছে সে ট্রিটমেন্টের জন্য এগিয়ে আসবে। তারপরে একটু করে ইংলিশ কালচার করেন, দুটো একটু করে কথা বলতে থাকেন, শিখতে থাকেন, আর আমাদের বাচন ভঙ্গি, চলাফেরা, কথাবার্তা যেন সুন্দর হয়, এটা আমি বলবো। এখন আমি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা ওই স্কুলের বাচ্চাটা যেমন নিয়ে যে আমি আমার ওই মেয়েটাকে স্কুলে দিয়েছি, ওটা জাতীয় সঙ্গীত গাইছে, ওটা পিটি প্যারেড করছে, আমার মেয়েটাকে আমি কি করে চিনবো? চেনার জন্য কিছু কিছু আমার সিমটম বা কিছু কিছু আমার বৈশিষ্ট্য, বিশেষ বৈশিষ্ট্য থাকতে হবে। যেমন আমার জানা আছে যে আমার মেয়েটার স্কার্ফের উপরে একটা কালো রঙের ক্লিপ আঁকানো আছে। তাহলে সকল বাচ্চার থেকে আমার মেয়েটা আলাদা কিভাবে? ওই স্কার্ফের উপরে একটা কালো ফুল বা কালো ক্লিপ আঁকানো আছে, অর্থাৎ সুতো দিয়ে কালো সুতো ওর মা সেলাই করে দিয়েছে। তাহলে আমি এই মেয়েটাকে তাড়াতাড়ি খুঁজে পাবো। আবার কিছু কিছু কথা আছে যে এই কথাগুলো সাধারণ সাথে মানায় না। আমি মোত্তালেব স্যারকে আমি অ্যাটেন্টিভ হতে রিকোয়েস্ট করছি। আমরা যখন আছি স্যার, আমি সকল কথা শুনছি। আমি যখন এই 500 বা 5000 সিমটমের মধ্যে আমি আমার ওষুধটাকে খুঁজে পেতে চাইবো, তখন আমি কোন কোন সিমটমের দাম দেব? সিমটমে যে মেন্টাল সিমটমের দাম বেশি আমরা সবাই জানি। এরপরে আমরা সিমটমের দাম দেব ফিজিক্যাল, তারপরে মেন্টাল, যে বললামই লোকাল সিমটম আছে। তো পার্টিকুলার কিছু সিমটম আছে। পিকুলার কথাটা অনেকে আমরা বুঝি না। PEKULAIR, লায়ার মানে মিথ্যা। মানে কিছু কিছু কথা প্রকৃত কথার সাথে সাজে না, এটাকে বলা হয় পিকুলার বা মিথ্যা কথা। যেমন আমি বলি, খুব সুন্দর বোঝা যাবে, আমার জিহ্বা শুকিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল ডাক্তার সাহেব, দেখেন আমার জিহ্বাটা দেখেন একটু রস নাই, শুকিয়ে গেছে, গলা শুকিয়ে যাচ্ছে, কথা বলতে পারছি না। তো ঠিক আছে আপনি এক গ্লাস পানি খান। না 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 না, পানি খাবো না। এটা কেমন কথা হলো? আমাদের জিহ্বা মুখ শুকিয়ে গেলে আমরা তাড়াতাড়ি পানি চাই, পানি দাও, আইসক্রিম দাও, ঢক ঢক করে খাই, মজা পাবো, ভালো লাগবে, জানটা ঠান্ডা হবে। কিন্তু ওই রুগী বলছেন আমি পানি খাবো না। এটাই হচ্ছে পিকুলার কথা, যা সাধারণ কথার সাথে মিলে না, মানায় না। আমি দু একটা ওষুধের কথায় আসি। মোত্তালেব সাহেব শিখেছিলেন যত ব্যথা তত ঘাম, যত চুলকায় ততই মজা, যত হাসি তত কান্না, যত শ্রাপ তত ব্যথা, যত শ্রাপ তত আরাম। যাক, আমি ওদিকে না যাই, আমি এখন পিকুলার কয়েকটা কথার দিকে আসি। পিকুলার কথা হচ্ছে জ্বালা জ্বালা জ্বালা। তিনটা ওষুধে আমরা জ্বালা, খুব প্রচন্ড জ্বালা পাই। নাম্বার 1 আর্সেনিক, নাম্বার 2 সালফার, নাম্বার 3 ফসফরাস। এখন এই যে আর্সেনিকের জ্বালা, আগুনের মতো জ্বালা, জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, তাহলে ওখানে ঠান্ডা পানি দিব, বরফ দিব? যখন ঠান্ডা পানি দিতে যাচ্ছি তখন ওই রোগীটা বলছে কি দিলেন, আরো জ্বলে গেল, আরো পুড়ে গেল। এটা হচ্ছে আজীব একটা কথা, আজব আজব তাজ্জব কথা। আরে গরম লাগছে, ওকে আমি ঠান্ডা বরফ দিচ্ছি, ওকে ঠান্ডা আরাম পাবে, কিন্তু ও বলছে না আমার আরো কষ্ট পাচ্ছে। ওকে এবার আপনি গরম সেক দেন, স্ত্রীটা গরম করে একটা গামছা বা কাপড় দিয়ে ওর উপর একটা সেক দেন। হ্যাঁ হ্যাঁ ডাক্তার সাহেব এবার দারুণ ওষুধ দিয়েছেন, হেভি মজা, খুব আরাম লাগছে। দ্যাট ইজ আর্সেনিক, দ্যাট ইজ পিকুলার সিমটম, অদ্ভুত লক্ষণ। কদিন আগে আমি একটা ভিডিও দেখছিলাম, সেখানে দেখি ডাক্তার সাহেব মানে রোগীটা চিকিৎসা দিচ্ছেন, সিভিয়ার রোগী, স্ট্রোক করা রোগী। স্ট্রোক করা রোগী এসছে, স্ট্রোক করা রোগী বলছে বলেন আপনার সমস্যা কি? বলতে আমার কোনো সমস্যা নাই।
ওর বাড়ির যারা লোকজন এসছে, ওর আত্মীয় স্বজন, তারা বলছে যে এর হলো এই সমস্যা, খাচ্ছে না, ঘুম হচ্ছে না, ঘুম বকছে, একা একা এখানে ওখানে চলে যাচ্ছে, একা কাপড় পরতে পারছে না, শার্টের বোতাম লাগাতে পারছে না। এইবার ডাক্তার সাহেব রুগীকে জিজ্ঞেস করছে, হ্যাঁ বলেন আপনি বোতাম লাগাতে পারছেন না কেন? বলছে না আমার কোনো সমস্যা নাই, আমি বোতাম লাগাতে পারছি। তা আপনি চিকিৎসা করতে এসছেন, তাহলে আমার এই ক্লিনিকে ভর্তি করে রেখে দিবেন? না না, আমার এখানে ভর্তি করানো হবে ডাক্তার সাহেব, আমার কিচ্ছু হয়নি, আমি খুব ভালো আছি। বলেন তো এটা কোন রুগী? আর্নিকা মন। আর্নিকা মন, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এই রুগীকে আর্নিকা ছাড়া আর কোনো ওষুধ আমরা দিতে চিন্তা করব? এটাই হচ্ছে পিকুলার সিমটমের মানে ভুল। পিকুলার সিমটম দু চারটা প্রত্যেকটা ওষুধেরই আছে। আমার কাছে প্রায় প্রতিটা ওষুধের পিকুলার সিমটম আছে, এবং না হলো 50-এরও বেশি বা 70-80টা ওষুধের পিকুলার সিমটম আমার কাছে লিস্ট করে রেখেছি। এবং এক একটা ওষুধের এক একটা সিমটম, আপনি সালফারের পিকুলার সিমটম নেবেন, আমি সালফারের পিকুলার কতগুলো সিমটম আছে আমি একটু বলে দিই। বললামই যখন, সালফারের পিকুলার সিমটম আমার কাছে আছে, হ্যাঁ 6টা। নাম্বার 1, সৌন্দর্য জ্ঞান, অদ্ভুত সৌন্দর্য জ্ঞান। ছেঁড়া কাপড়টা তার কাছে খুব দামি, খুব সুন্দর, যা খেয়াল হয় সেটাই তার ভালো লাগে। ছেঁড়া জুতা, ছেঁড়া ন্যাকড়াটা ওটা বদলাতে চান না, না না এটা আমার খুব ভালো জিনিস ভাই, এটা আমি চেঞ্জ করবো না, এটা আমার খুব ভালো লাগে। যা অন্যের কাছে ন্যাকড়া, ওর কাছে ওটা খুব দামি জিনিস, খুব সুন্দর। জ্বালা, জ্বালায় যদি পানি ঢালে তাহলে দেখা জ্বালাটা আরো বেড়ে যায়, এই আর্সেনিকের মতো। তাহলে সালফারের একটা জ্বালা। আবার পর ছিদ্রান্বেষী, নিজের হাজারো দোষ কিন্তু অন্যের দোষ ধরতে সে পটু। তার দোষের শেষ নাই, সে চিরিমো করেনি, চুল কাটেনি, নখ কাটেনি, সে আরেকজন তো বলে তোমার দাড়ি এত বড় বড় কেন হে, তুমি তো দেবদাস হয়ে গেছো, ছাকা খেয়েছো নাকি, হ্যাঁ দাড়ি কাটে আসবে তুমি। অথচ নিজেরই দাড়ি কাটা নাই, মানে অন্যকে সে ইয়ে দিতে ব্যস্ত। দাঁড়ানো হাঁটানো, একই স্থানে বেশিক্ষণ দাঁড়াতে পারে না, কিন্তু অনেকক্ষণ সে হাঁটতে পারে। আরে দাঁড়িয়ে থাকলে তো মানুষ আরাম হওয়ার কথা, হাঁটলে তো কষ্ট হবে আরো, কিন্তু সে কষ্ট পাচ্ছে। ঠান্ডা গরম, রোগী গরম কাতর কিন্তু ঠান্ডা পানিতে গোসল করতে চায় না, এটা আবার কি আজব কথা না? আরে গরম কাতর রোগী ওকে ঠান্ডা পানিতে গোসল করবে কিন্তু গোসল করতে চাইছে না, আবার গোসল করে তার সমস্যা বেড়ে যাচ্ছে। আবার ঠান্ডা স্থানে যে শুয়ে থাকতে চাইছে, তার হাতের তালু, পায়ের তালু গরম, ওগুলো ঘামছে। কোনো কোনো ঠান্ডা জায়গায় ঘামে, এটা গরম। যাই হোক, আমি আর সেদিকে না যাই। আমি আর একটা সিম্পল, ছাদের উপরে উঠতে হয়তো সবারই কষ্ট হয় না, ছাদ থেকে নিচে দিয়ে সিঁড়ি দিয়ে নামতে কার কষ্ট হয় বলেন তো? আব্দুল মোতালেব, সিঁড়ি দিয়ে নামতে, নিচে নামতে কার কষ্ট হয়? একটি মাত্র ওষুধ না, দুটি ওষুধ আছে, তার মধ্যে একটি হচ্ছে ফার্স্ট এডের, মেটালিকাম। বোরাক নিচে নামতে ভয় পায়, আরো কষ্ট হয়, নামতে পারে না, পাহাড় ব্যথা হয়ে যায়। তো মোটামুটি আমার এই গেল কথা। আমরা পিকুলার সিমটম গুলোর জন্য মনে রাখি, অদ্ভুত কথাগুলোর জন্য মনে রাখি, অদ্ভুত একটা কথা দিয়ে আমরা করতে পারি। এখন আর 12 মিনিট টাইম আছে, এখন আমি উন্মুক্ত করলাম আপনাদের সবার জন্য। যার যা কিছু প্রশ্ন আছে, আলোচনা আছে, আলোচনা করুন, আমরা সামনের দিকে এগিয়ে যাই। আব্দুল মোতালেব ভাই বল, আপনি কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার যেহেতু পিকুলার বিষয়ে কথা বললোই, তার আগে আমি স্যার একটু কথা বলি সবার উদ্দেশ্যে এবং আমাদের শিক্ষণীয় উদ্দেশ্যে আর কি। যেমন একটা ধর্মকে যদি চিনি আমরা, তাহলে পরা তার মূল গ্রন্থটা পড়তে হয়। যদি ইসলাম ধর্ম সম্বন্ধে জানতে হয় তাহলে স্যার না, আসলে স্যারকে ইন্ডিকেট করা হয়েছে, আমিনুল ভাইকে বলি, হ্যাঁ, নাহলে স্যার আবার রাগ করতে পারে। তো আমিনুল ভাই, এখানে গণতন্ত্র, সবাই কথা বলবো। জি জি অবশ্যই। আচ্ছা 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 ঠিক আছে। তাহলে আমাকে মূল গ্রন্থটা আগে পড়তে হবে। তাহলে ইসলাম ধর্মকে আমি যদি আগে জানি, তাহলে আমাকে কোরআন এবং সহিহ হাদিস। হিন্দু ধর্মের সম্বন্ধে যদি আমি জানতে চাই, তাহলে তার মূল যে ধর্ম আছে, সে ধর্মগ্রন্থ আছে, সে ধর্মগ্রন্থটাকে
পড়তে হবে, তাহলে কি বোঝা যাবে। এখন যদি ইসলাম ধর্মের সম্বন্ধে যদি কোন টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, কোন মসজিদের ইমাম আর কোন হচ্ছে মাজারের খাদেম, কে কি বললো, এটা দেখে তো আমার ইসলাম বোঝা যাবে না। ইসলাম বোঝা যাবে কি স্যার? আচ্ছা, যেহেতু এটা বোঝা যাবে না, আবার হিন্দু ধর্মেরও ঠিক তদ্রূপই তাই, যে কোন ঠাকুর কি বলেছে, কোন গণেশ কি বলেছে, মূল গ্রন্থটা না পড়লে সেটা বোঝা যাবে না। ঠিক তদ্রূপই স্যার আমাদের হোমিওপ্যাথিটার যেটা মূল মূল গ্রন্থ আছে, অর্গানন, ম্যাটার মেডিকা, হচ্ছে ফিলোসফি, ক্রনিক ডিজিজ, এই বিষয়গুলো যদি কেউ না পড়ে আর কে কি কোন ডাক্তার বলেছে ওই বিষয়টাকে মানে আমরা যদি ওর পিছনে যাই, তাহলে পরে আমরা প্রচন্ড হারে ভুল করবো। যেমনটি ভাবে আমরা কোরআন হাদিস না পড়ে যদি ইসলামকে জানতে চাই, ঠিক তদ্রূপ। যেমন একটা স্যার বিষয়ে কথা বলি, তারপর আমরা মূল ভূমিকায় যাব। যেমন কোন এক ডাক্তার আমাকে বলেছে যে হ্যানিম্যান শেষ জীবনে এসে 2-3টে মেডিসিন ব্যবহার করেছে। আমার এই কথাটা বোধগম্য হয়নি যে এই কথাটা সে বলল কিভাবে। হ্যাঁ, তো আমি ডক্টর কেন্ট যখন একটা কথা বলে তখন অন্য 10 জনের কথাটাকে আমি মূল্যায়ন করি না। যদি কেন্টের একটা কথা পাই তাহলে আমি ওই কেন্টকে আমি প্রাধান্য দিই। তো কেন্ট কিন্তু ঠিক এইভাবে কথা বলেছে যে অনেক বড় বড় ডাক্তার, অনেক যারা হোমিওপ্যাথির মানে উচ্চ স্থানে বসে আছে, তারা অনেক মিথ্যাচার করছে হোমিওর বিষয়ে। তো ঠিক তদ্রূপই ওর কথাটা আমার এখন একটু মনে হচ্ছে কেমন করে, যে ধর্ম বিষয়টা এত একটা সেনসিটিভ বিষয়, সেখানে আপনার হচ্ছে জান্নাত জাহান্নাম বলেন আর অন্যান্য ধর্মের যে পানিশমেন্ট বলেন, সে পানিশমেন্টটা থাকবে, তারপরে ধর্ম বিষয়েও সে মিথ্যাচার করে। আর হোমিওর তো এটা তো মানে কোন মা বাপই নাই, তারপর একে নিয়ে যে মিথ্যাচার করবে না, এর কিন্তু মানে কি বলবো, ভাষায় বোঝানো যাবে না। যেমন স্যার আমি এই সালফারের কথাটা বলি স্যার, অনেক বইতে আছে এই রোগীটা কালো কুচকুচে হয়, তারপরে কুঁজো প্রকৃতির হয়ে থাকে, দার্শনিক হয়ে থাকে, কথা সত্য। কিন্তু আমার কাছে যখনই আসছেন সালফার আসবে, তখনই আমি কালো কুচকুচে দেখে দিব, বা ঘাড় যাই কুঁজো আছে তাকে দেখে দিব স্যার, তা তো হয় না স্যার। তো আমাদের মেজর যে সিমটম, সে সিমটম গান আমাকে পাইতে হবে। তো আচ্ছা, তো যেমন স্যার একটা মানে রোগের কথাটা বলি স্যার, যেমন জ্বর হয়েছে। এখন জ্বর হইলে সাধারণত তার তাপ বাড়বে, মাথা যন্ত্রণা করতে পারে, সর্দি থাকতে পারে, হাবিজাবি। এটা মানে যখন আমরা একটা রোগের বিষয়ে যখন কথা বলবো, তখন নিদানগত একটা লক্ষণ থাকে, মানে কমন কিছু লক্ষণ থাকে। ওই লক্ষণ দেখে তো আর হোমিওপ্যাথিতে চিকিৎসা চলে না, ব্যতিক্রম কিছু লক্ষণ লাগবে। যদি আপনার সাপোজ জ্বর হয়, ভাই আমি আপনাকে মিউট করছি ভাই, আপনি যখন কথা বললে মিউটটা খুলে নিয়ে কথা বললেন। মোবারক ভাইকে বলছি, মোবারক ভাই ওখান থেকে নয়েজ হচ্ছিল, তো সেজন্য মোবারক ভাইকে মিউট করেছি। কথা বলতে চাইলে মিউটটা খুলে নিয়ে তারপরে কথা বললেন। হ্যাঁ, আপনি মোজাল ভাই। তাহলে বেলোডানা যদি জ্বর আসে, তাহলে পরে তার মাথা প্রচন্ড যন্ত্রণা করবে, হচ্ছে চোখটা লাল বর্ণ হবে, জ্বরটা যাওয়া আসা করবে, লবণ পানি না সরি লেবু পানি খাইতে পছন্দ করবে, স্বপ্নে কুকুর বিড়া হাবি যাবে, এগুলা ভয়ে আতঙ্কিত থাকবে। এই বিষয়গুলা নিয়ে যখন আমরা এই সিমটম পাবো ওই জ্বরের মধ্যে, তখন আমরা ওকে বেলোডানা দেবো। ঠিক তদ্রূপই তাই আমাদের হোমিওপ্যাথিতে এই সালফারের বিষয়ে যদি আপনি শুরুতে একটা কথা বলেছেন, এই সালফার এমন একটা মানে মেডিসিন যে মানে যারা নতুন পর্যায়ের ডাক্তার তারা এই মনে করে যে সালফারই হচ্ছে সবকিছু। ডক্টর কেন্টো কিন্তু এই কথাটা বলেছে যে যারা নতুন পর্যায়ের ডাক্তার তারা কিন্তু এই কথাটা মনে করে। কথা এটাও সত্য যে মানে এমন কোন সেক্টর নাই যে সেখানে সালফার প্রয়োগ হয় না। আমি যতটুকু দেখেছি, আমি যদি খুব বড় ভুল না করি, তাহলে অ্যালেন তার এনসাইক্লোপিডিয়াতে 10,000 সিমটম লেখছে সালফারের, 10,000। হ্যাঁ
কেন্টের বইটাতে কিন্তু 22 পৃষ্ঠা মিলা কিন্তু এই সালফার বর্ণনা করা আছে, যা তো এক সপ্তাহে কিন্তু পড়া হয় না। মানে সালফার আসলে কোথায় হবে না হ্যাঁ, সেটা বোঝা কোথায় যেন হবে না মুশকিল, যে আসলে এটাই হবে বোঝা না বড় কোথায়, কঠিন হয়ে যায়। হবে কোথায় সেটা পরের কথা, হবে না কোথায় এটা বোঝা মুশকিল। আব্দুল মোবারক ভাইয়ের এই উপস্থাপনা মানে খুব ভালো লাগছে, একদম মনে রাগ করছে যে বিষয়টা। সেটা হচ্ছে যেমন নব চিকিৎসকরা যেমন মনে করে যে সালফারই সব, তেমনি যারা ক্রনিক ভাবে ট্রিটমেন্ট করে অভিজ্ঞ ডাক্তার, তারাও সালফারকেই সব মনে করে। সুন্দর মানে খুবই সুন্দর, তবে কেউ অপব্যবহার করে, কেউ ব্যবহার করে, এই একটা মানে এই কথাটা খুবই চমৎকার ছিল আসলে। ইনশাল্লাহ আমি কথাটা মনে রাখবো, ভুলবো না। তেমনি তো আমি আমি যত আমি 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 দেখছি। আমি আমি মূল পয়েন্টের কথাই শেষ করে দিই আর হ্যাঁ কি, হ্যাঁ তাহলে ইয়ে হয়। তো হ্যাঁ যে আমি স্যার, আপনি পিকুলার কথাটা বললেন, আমরা অর্গাননে বেশ বেশ কিছু ইয়া ভাই আপনারা কথা বলেন, আমার একটা জরুরি ফোন আসছে। হ্যাঁ, আমি একটু কথা বলি, আচ্ছা আপনারা কথা ইয়ে করবেন, আর হ্যাঁ অন্য এক সময় কথা বলুন। আচ্ছা। আমরা মোবারক ভাই আমি দেখলাম, আমি আমি ডাক্তারের নাম বলবো না, আপনিও চেনেন, পরে পার্সোনালি দেখা হলে বলবো। এই ডাক্তার রুগীকে সালফার হচ্ছে মাদার টিনচার লাগাইতে দেয়। চর্মরোগ হলে মাদার টিনচার লাগাতে দেয়। চিন্তা করেন কোন ধরনের ডাক্তার। তাহলে এই ডাক্তার মানে আর এলোপ্যাথি ডাক্তার বা মলম লাগানো মানে ইয়ে কি একই রকম, তো সেম, কোনোই পার্থক্য নাই। সালফার হচ্ছে চর্মরোগের ক্ষেত্রে 2000 বছর মানে 2000 বছর থেকে ব্যবহার হয়। অতীতে 2000 বছর যাবৎ এই সালফারই ব্যবহার হয়ে আসতেছে। সেই সালফার হচ্ছে আমরা হোমিওপ্যাথরা লক্ষণ সদৃশ্যে ব্যবহার করি, আমরা সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করি। এটাই আমাদের আর তাদের মধ্যে পার্থক্য। তাদের দ্বারা রোগ চাপা পড়ছে, আমাদের দ্বারা রোগ হচ্ছে সমূলে ধ্বংস করা সম্ভব। এই হচ্ছে সালফার, এই একই সালফার, তবে তাদের আর আমাদের ব্যবহারের পার্থক্য। আর 3 মিনিট আছে, আমরা প্রোগ্রাম শেষ করে দেব। যদি কারো কিছু বলার থাকে তাহলে বলতে পারেন, তাছাড়া আমরা প্রোগ্রাম শেষ করে দিব। কারো কি কিছু বলার আছে? যেহেতু এই যে বললো না সিঁড়ি থেকে নামতে ভয় লাগে, কি বললো দুইটা মেডিসিন, ভালো তো বুঝতে পারিনি। একটা তো বোরাক্স, আরটা কি না মেডিসিন না না, বললো বোরাক্সের কথা বলে নাই তো। বলেনি, বোরাক্স বুঝতে হচ্ছে পারিনি। ভয় পাচ্ছে কথা বলছে, স্টেনডামমেটের কথা বলছে ভাই। আর একটা কি মেডিসিন? আরেকটা মেডিসিনের কথা ভাই কিছু বলে নাই, শুনতে হবে ভাইয়ের কাছ থেকে। মোহরক ভাই কি শুনতে পাচ্ছেন? মোহরক ভাই মনে হয় ব্যস্ত আছে। আচ্ছা, আর অথবা আমি মিউট করছি তো, হয়তো মিউটটা খুলতেও পারবে না। তো ঠিক আছে, আজকের মতো আমাদের প্রোগ্রাম এখানেই শেষ। আগামী সপ্তাহে আবার ইনশাল্লাহ নতুন কোনো মেডিসিন নিয়ে দেখা হবে। আগামী সপ্তাহে ইনশাল্লাহ কোস্টিকাম নিয়ে কথা হবে। না যাক, আলহামদুলিল্লাহ আজকে কিন্তু স্যারের আলোচনাটা খুবই আমার কাছে ভালো লেগেছে। আমার কাছেও তারপরে স্যার বরাবরই আলোচনা ভালো করে, সুন্দর করে, জি এটা অবশ্যই নিঃসন্দেহে। আর স্যার অনেক অভিজ্ঞ মানুষ তো, জি জি। তো আসলে স্যার আপনি কিন্তু আমাদের সাথে সব সময়ের জন্য থাকেন। আপনি আপনি আছেন, আমাকে খুবই ভালো লাগে যে আপনাকে অনেকদিন পরে আপনি আমাদের মাঝে পাইছেন। আচ্ছা ঠিক আছে, এটা সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার দেখা হবে। আমাদের সময় শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু